সাভারে এনসিপির জুলাই পদযাত্রা পরবর্তী সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩ জন আহত হয়েছে বলে জানা গেছে। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, বিদ্যুৎ বিচ্ছিন্ন করে সুপরিকল্পিতভাবে প্রশাসনের সহায়তায় এই হামলা চালানো হয়েছে। মাঠের ঠিক এই জায়গায় ছিল অসংখ্য চেয়ার। সেই চেয়ারের নিচে বেশ আগে থেকে রাখা ছিল একটি ককটেল। সাভারে এনসিপির জুলাই পদযাত্রা পরবর্তী সমাবেশের স্থলে সোমবার রাত 9:43 সেই ককটেল বিস্ফোরণ হয়। এখন প্রশ্ন হলো, জনাকীর্ণ এই সমাবেশে কার হাত ধরে ককটেলটি এখানে এলো, কেই বা সেখানে রেখে পালিয়ে গেল? সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরতে কোনো আইনগত বাধা নেই। দেশে ফিরে তিনি আদালতে আত্মসমর্পণ করবেন, জামিন চাইবেন এবং প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী কার্যক্রম চলবে। আজ থেকে নতুন দল এনসিপি তারা জুলাই যাত্রা শুরু করেছে, জুলাই পদযাত্রা। দেশের 100টি উপজেলায় তারা এটা করবে এরকম ঘোষণা দিয়েছে, কিন্তু ঘটনা খুব একটা স্বাভাবিক মনে হচ্ছে না। প্রথম দিনেই সাভারে কিছুক্ষণ আগেই খবর এসেছে, গণমাধ্যম খবর দিচ্ছে সেটা হচ্ছে যে সাভারে এই পথসভা করার সময় সেখানে বোমা বিস্ফোরণ, বোমা হামলার ঘটনা ঘটেছে। এই আয়োজনে এনসিপির আহ্বায়ক সহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। এটা যে বাংলাদেশের রাজনীতির জন্য একটা বড় ধরনের অশনি সংকেত সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে। কারা মারল, কিভাবে হলো, নাকি এর আগে আমরা 2004 সালে আওয়ামী লীগের সমাবেশে যে গ্রেনেড হামলার ঘটনা দেখেছিলাম সেটার ন্যারেটিভে এরকম বক্তব্য শুনেছিলাম যে শেখ হাসিনা ভ্যানিটি ব্যাগে করে গ্রেনেড নিয়ে ওখানে টুক করে ফেলে দিয়েছেন, ফেলে দিয়ে নিজেই এই নাটক করে ব্যাপারগুলোকে বড় করার চেষ্টা করেছেন সরকারের বিরোধী। সেরকম ব্যাপার কি আবারও আমরা দেখব? আওয়ামী লীগ বিএনপি সব একাকার করে আপনারা আসুন, দেখি আপনাদের কত সাহস, কত শক্তি আছে। প্রিয় সাভার এলাকাবাসী, আপনারা জানেন আজকে সাভার উপজেলায় আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপি জুলাই পদযাত্রা উপলক্ষে একটি পদযাত্রা ছিল। এই সবাই একটু চুপ করেন। শেখ হাসিনা যতবার মাথা উঁচু করে বাংলাদেশের ঢোকার ঘোষণা দিয়েছে ততবারই আমরা বিভিন্ন কন্টেন্টে আলোচনা করেছি। সাম্প্রতিক সময় একটি ঘটনা ঘটে গিয়েছে, তিনি আবার নতুন করে ঘোষণা দিয়েছে তিনি বাংলাদেশে ঢুকে পড়বেন এবং এই বছরে তিনি বাংলাদেশে ঢুকতে চাচ্ছেন এবং চারিদিকে আলোচনা সমালোচনা একটা প্রবাহমান রয়েছে যে তিনি কি সত্যিই বাংলাদেশে ঢুকতে চাচ্ছেন, তিনি কি সত্যিই বাংলাদেশে ঢুকবেন। যদি বাংলাদেশে তিনি ঢুকতে চায় তাহলে তাকে কোন প্রক্রিয়ায় ঢুকতে হবে, আইনি প্রক্রিয়া, ওই বাধা বিপত্তি সবকিছুকে তিনি বলছেন যে বিধানগুলি দিয়ে তিনি বাংলাদেশে ঢুকতে চাচ্ছেন। অবৈধ ইউনূস সরকারের অবৈধ নির্বাহী ক্ষমতা বলে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দেওয়া আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করার পর ইউনূস পরবর্তী তার বর্ধিত তারেক রহমানের সরকার জাতীয় সংসদে আইন করে আওয়ামী লীগকে নিষিদ্ধ রেখেছে। নির্বাচনে অংশগ্রহণ তো আগেই করতে দেওয়া হয়নি, তবু তারা নাকি গণতান্ত্রিক সরকার। আমরা আর মামুরা মার্কা নির্বাচনে জয়ী হয়ে এখন তারেক রহমানের ডিফ্যাক্টো প্রধানমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন তার সরকার নাকি দল হিসাবে আওয়ামী লীগের বিচার করার পথে হাঁটছে। দেখছিলেন মূল ভিডিওর অংশবিশেষ, এবার দেখবেন সম্পূর্ণ ভিডিও। তার আগে ছোট করে একটি অনুরোধ, আপনারা যদি এই ধরনের রাজনৈতিক ভিডিওগুলো দেখতে পছন্দ করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটি অল করে দিবেন। চলুন দর্শক, কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে একে একে সেই ভিডিওগুলো দেখে আসি। আপনারা সবাই শান্ত থাকুন। আপনারা সবাই শান্ত থাকুন। আপনারা সবাই শান্ত থাকুন। ইনকিলাব, 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 ইনকিলাব। গুলি লাগলাম। যেই খুনিরা, যেই স্বৈরাচাররা জুলাই অভ্যুত্থানে লাশের পর লাশ ফেলে আমাদেরকে রাজপথ থেকে সরাতে পারে নাই, সেই খুনিরা ককটেল মেরে আমাদেরকে মঞ্চ থেকে সরাতে পারবে না। এই সাভার হচ্ছে শহীদ ইয়ামিনের সাভার, এই সাভার হচ্ছে শত লাশের সাভার। এই সাভারে আমাদের উপরে যাই চেষ্টা করা হবে ইনশাআল্লাহ। আমাদের এই প্রোগ্রাম চলবে, রক্তের উপর দিয়ে জুলাই হয়েছে, রক্ত ছড়ালে ছড়াবে, কিন্তু স্বৈরাচারের সেই থেকে ছাড়বো। দিল্লি না ঢাকা, দিল্লি না রাজপথ, বিএনপি তো রক্ত, রক্তের বন্যা। অতীতে যারা চেষ্টা করেছে তারা ব্যর্থ হয়েছে, হেলিকপ্টার নিয়ে পালাতে হয়েছে। গণভোটের প্রচারণা করেন, ভোটের পরে নির্বাহী সনদ বাস্তবায়নের ব্যাপারে আপনারা সবাই শান্ত থাকুন। আপনারা সবাই শান্ত থাকুন। ইনকিলাব, 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 ইনকিলাব। গুলি লাগলাম। যেই খুনিরা, যেই স্বৈরাচাররা জুলাই অভ্যুত্থানে লাশের পর লাশ ফেলে আমাদেরকে রাজপথ থেকে সরাতে পারে নাই, সেই খুনিরা ককটেল মেরে আমাদেরকে মঞ্চ থেকে সরাতে পারবে না। এই সাভার
ইনশাআল্লাহ আমাদের এই প্রোগ্রাম চলবে, রক্তের উপর রক্ত ছড়ালে ছড়াবে, কিন্তু স্বৈরাচারের শেষ দিকে ছাড়বো। দিল্লি নাকা নাকা, দিল্লি না রাজপথ, বিরোধিত রক্ত, রক্তের বন্যায়, স্বৈরাচারের বিরুদ্ধে, খুনিদের বিরুদ্ধে। প্রিয় সাভার এলাকাবাসী, আপনারা জানেন আজকে সাভার উপজেলায় আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপি জুলাই পদযাত্রা উপলক্ষে একটি পথসভা এবং পদযাত্রা ছিল। এই সবাই একটু চুপ করেন, সবাই একটু চুপ করেন। প্রিয় এলাকাবাসী, আমাদের শান্তিপূর্ণ পদযাত্রা ছিল, শান্তিপূর্ণ কর্মসূচি ছিল, গণভোটের রায় বাস্তবায়ন সহ জনগণের পক্ষের কয়েকটা দাবিতে। কিন্তু কিছুক্ষণ আগেই সেই পদযাত্রা শুরুর সময় আমরা দেখেছি সেইখানে ন্যাক্কারজনক ভাবে বোমা হামলা করা হয়েছে এবং আমরা দেখেছি প্রোগ্রাম শুরু হওয়ার শুরুতেই সেখানে বিদ্যুৎ চলে গিয়েছিল। সেইখানে আমরা স্পষ্টতভাবে প্রশাসনিক সহায়তায় সেইখানেই বোমা হামলা করা হয়েছে। আমরা এখন সাভার মডেল থানার সামনে এসেছি, শান্তিপূর্ণভাবে আমরা এখানে অবস্থান করব। আমরা এখানকার কর্তৃপক্ষ, পুলিশ কর্তৃপক্ষের সাথে জিজ্ঞাসা করব, একটা রাজনৈতিক দলের গণতান্ত্রিক অধিকার আছে কর্মসূচি করার, এবং পুলিশের দায়িত্ব, এখানকার প্রশাসনের দায়িত্ব তাদের সকল ধরনের নিরাপত্তা নিশ্চিত করার। এই পুলিশ প্রশাসন এবং এই এলাকার এমপি জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। কে বোমা হামলা করেছে, কি হয়েছে আমরা জানি না, আমরা জানি তার দায় হচ্ছে প্রশাসনের এবং কর্তৃপক্ষের। ফলে আমরা তার কাছে জবাবদিহিতা চাবো যে কেন সে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে, সে কি কি পদক্ষেপ নিয়েছিল, কারা বোমা হামলা করলো, কেন তাদের চোখ ফাঁকি দিয়ে কিভাবে সেখানে বোমা হামলা করার সুযোগ পেল সন্ত্রাসীরা। আমরা জানি এই এলাকায় কারা ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মী সন্ত্রাসীদেরকে পুনর্বাসনের সাথে জড়িত। আমরা জানি কারা চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি, মাদক কারবারির সাথে জড়িত। প্রিয় এলাকাবাসী, আমরা শান্তিপূর্ণভাবে জনগণের পক্ষে কথা বলতে চাই। জুলাই গণ অভ্যুত্থান আমাদেরকে শিখিয়েছে জবাবদিহিতা নিশ্চিত করা। তারা ভেবেছিল আমাদেরকে বোমা হামলা করে, ভয় দেখিয়ে, আহত করে তারা আমাদের আন্দোলন, আমাদের পদযাত্রাকে থামিয়ে দিবে। এটা কোনোভাবেই সম্ভব না। আমাদের জীবন গেলে রাজপথে এই জীবন যাবে। রাজপথে জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম সেই 24 জুলাই আগস্টে। এখন 26 জুলাই আগস্ট এই শহরে আমাদের কয়েকশো ভাই আহত হয়েছে, শহীদ হয়েছে আমাদের বোনেরা সহ। এই শহরে আমাদের আজকে এক ভাইয়ের রক্ত ঝরেছে, তিনি আহত হয়েছেন, 2 জন আমাদের ভাই আহত হয়েছেন, গুরুতর ভাবে তারা হাসপাতালে আছেন। আমরা তাদের সেই রক্তের বিচার আমরা দাবি জানাচ্ছি। ওসমান হাদি ভাইকে হত্যা করে ফেলা হয়েছে, সেই বিচার নিশ্চিত হয় নাই। আমরা তারেক রহমান এবং এই সরকার, তারেক রহমান এবং তার স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, তারা কি আইন শৃঙ্খলা, কি নিরাপত্তা নিশ্চিত করতে চায়, এটা বাংলাদেশের জনগণ আজকে দেখেছে। বলে এলাকাবাসী এবং আমাদের সাথে যারা এসেছেন, আপনারা সবাই থানার সামনে অবস্থান কর্মসূচি করবেন, এখানে শান্তিপূর্ণভাবে অবস্থান করবেন। আজ থেকে নতুন দল এনসিপি তারা জুলাই যাত্রা শুরু করেছে, জুলাই পদযাত্রা। দেশের 100টি উপজেলায় তারা এটা করবে এরকম ঘোষণা দিয়েছে। কিন্তু ঘটনা খুব একটা স্বাভাবিক মনে হচ্ছে না। প্রথম দিনেই সাভারে কিছুক্ষণ আগেই খবর এসেছে, গণমাধ্যম খবর দিচ্ছে সেটা হচ্ছে যে সাভারে এই পথসভা করার সময় সেখানে বোমা বিস্ফোরণ, বোমা হামলার ঘটনা ঘটেছে। এই আয়োজনে এনসিপির আহ্বায়ক সহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। এটা যে বাংলাদেশের রাজনীতির জন্য একটা বড় ধরনের অশনি সংকেত,
থ্রেট সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে। কারা মারল, কিভাবে হলো, নাকি এর আগে আমরা 2004 সালে আওয়ামী লীগের সমাবেশে যে গ্রেনেড হামলার ঘটনা দেখেছিলাম সেটার ন্যারেটিভে এরকম বক্তব্য শুনেছিলাম যে শেখ হাসিনা ভ্যানিটি ব্যাগে করে গ্রেনেড নিয়ে ওখানে টুক করে ফেলে দিয়েছেন, ফেলে দিয়ে নিজেই এই নাটক করে ব্যাপারগুলোকে বড় করার চেষ্টা করেছেন সরকার বিরোধী। সেরকম ব্যাপার কি আবারও আমরা দেখব? চলুন সাভার থেকে একটু ঘুরে আসি, সেখানে কি হলো, এখন পরিস্থিতি কতটা উত্তপ্ত সেখানে। এনসিপির জুলাই পদযাত্রা এটা বাধাগ্রস্ত হয়ে যাচ্ছে কিনা? তাহলে এমনিতেই আজকে কক্সবাজারের দক্ষিণাঞ্চলের এই জুলাই পদযাত্রা স্থগিত ঘোষণা করা হয়েছে কক্সবাজারে পাহাড় ধসের কারণে। সেই আলোচনাই করবে এই ভিডিওতে, থাকবেন পলিটিক্স টিভির। এনসিপির প্রথম দিনের মানে কার্যক্রম যখন শুরু হলো জুলাই পদযাত্রা, তখনই আমরা যেটা দেখলাম সেটা ভয়ঙ্কর একটা ঘটনা। সাভারে এই জুলাই পদযাত্রার ঘটনায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, বোমা হামলার ঘটনা ঘটেছে এবং একজন আহত হয়ে হাসপাতালেও গিয়েছে একটা পত্রিকা বলছে, আবার কিছু পত্রিকা বলছে বেশ কয়েকজন আহত হয়েছেন। আর সেখানে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ শীর্ষ নেতারা। কি বলছে গণমাধ্যম? দেশ টিভির এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে সাভারে এনসিপির সমাবেশ স্থলে বোমা বিস্ফোরণ, আহত কয়েকজন। তারা দাবি করছে কয়েকজন আহত। তারা বলছে সাভারে এনসিপির সমাবেশ স্থলে এই ঘটনা ঘটেছে রাত 10:15টার দিকে থানা সংলগ্ন, থানা স্ট্যান্ড সংলগ্ন ঈদগাহ মাঠে সমাবেশ চলাকালে এই ঘটনা ঘটে। তার মানে এই ভিডিওটা যখন করছি তার থেকে 1 ঘন্টা আগে এই ঘটনাটা ঘটেছে এবং এটা একটা বড় ঘটনা। আপনারা মানে গণমাধ্যমে যে ছবি প্রকাশিত হয়েছে সেই ছবিটা একটু দেখে নিতে পারেন। সেখানে বিস্ফোরণের পরে যে পুরো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে সেরকম একটা ছবি। এই ছবি মানে খুব একটা ভালো বার্তা দিচ্ছে না। আবার এখানে কয়েকজন আহত হওয়ার ঘটনা বলা হচ্ছে, একজনের ছবি আমরা পেয়েছি যিনি হাসপাতালে ভর্তি হয়েছেন, তার ছবিটাও দেখে নিন, সেটাও গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এই ব্যক্তি সহ আরো অনেকে আহত হয়েছে বলে গণমাধ্যম বলছে। ঘটনাস্থলে থেকে এনসিপির কেন্দ্রীয় সদস্য ইয়াসির আরাফাত বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শীরা বলেন ঢাকা জেলা এনসিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ বক্তব্য দিচ্ছিলেন। এ সময় সমাবেশস্থলে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে সমাবেশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই যে আতঙ্ক বাংলাদেশের রাজনীতির জন্য একটা বড় অশনি সংকেতই বটে। এই ঘটনা মানে অনেক অনেক বার্তা দিতে পারে। এনসিপির এই জুলাই পদযাত্রা কেউ ব্যাহত করতে চায় কিনা, তারা কারা, এই টার্গেটটা আওয়ামী লীগকে করা হবে কিনা। যদিও এরপরে থানা ঘেরাওয়ের ঘটনা ঘটেছে, সাভার মডেল থানা ঘেরাও করেছে এনসিপি নেতারা। সেখানে স্লোগান দিতে দেখা যাচ্ছে সার্জিস আলমকে মাইক নিয়ে। এই থানা ঘেরাওয়ের ছবিটা, একটা ছবি গণমাধ্যম প্রকাশ করেছে, সেই ছবিটা আপনারা দেখে নিন। এই ঘেরাও কর্মসূচি আমরা দেখছি। এই ঘেরাও কর্মসূচি যখন আমরা দেখছি তখন তাৎক্ষণিকভাবে সিনিয়র সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা মাহবুব কামাল তিনি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন। তার স্ট্যাটাসটা একটু দেখে নিন। তিনি বলছেন এনসিপির 3 স্টার নেতার সভাস্থলে ককটেল বিস্ফোরণের ঘটনায় বোঝাই যাচ্ছে রাজনীতি করাটা খুব ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। অবশ্য অনেক আগেই হাদিকে হত্যা করার পর আমি ঝুঁকিপূর্ণ রাজনীতির কথা বলেছিলাম। এত যে ঝুঁকি, তারপরও কেউ রাজনীতি ছাড়তে চায় না। তবে কি নো রিস্ক নো গেন, এই ফর্মুলাতেই চলছে রাজনীতি। মানে রাজনীতি যে একটা মানে অনিশ্চিত জায়গা, সেই অনিশ্চয়তা জেনেও যারা রাজনীতি করছেন তাদের মানে কি বলবো যে তাদের টার্গেটটা কি, তাদের চাহিদা কি, তাদের মানে কি বলবো যে লোভটা কোথায় কাজ করছে যে এত ঝুঁকিপূর্ণ তবুও রাজনীতি করতে হবে, কেন করতে হবে? আর বাংলাদেশের এই রাজনীতিটাকে ঝুঁকিপূর্ণ করলোই বা কারা? আমরা শেখ হাসিনার বিদায়ের পরে একটা ভালো শাসন ব্যবস্থা প্রত্যাশা করেছিলাম মানে প্রফেসর ইউনূসের আমলে, কিন্তু সেটার পরিবর্তে তিনি মবের রাজত্ব কায়েম করেছেন এবং যাদের দিয়ে তিনি এই মব করিয়েছেন কিংবা মবের পৃষ্ঠপোষকতা করিয়েছেন, মবের পক্ষে নানা ধরনের ন্যারেটিভ তৈরি করিয়েছেন, মব এই শব্দটা উচ্চারণ করলে তাকে সহ দেখে নেওয়া হবে এরকম বক্তব্য যারা প্রকাশ্যে দিয়েছেন এবং আজকের এই সময়ে এসেও তাদের সাঙ্গপাঙ্গরা মব বললে তাকে মারার জন্য 1 লক্ষ টাকা 2 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করলে সেটা কি মানে মব হবে কিনা, সেটা অন্যায় হবে কিনা, সেটা ফৌজদারি অপরাধ হবে কিনা, এরকম বক্তব্যও তারা দিচ্ছেন, সেগুলো আমরা দেখছি। এখন এনসিপির এই ঘটনা যখন ঘটলো তখন আমরা সার্জিস আলমকে দেখছি বর্তমান সরকার, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধে তারা স্লোগান দিচ্ছে। তারা বলছে যে এখানে আমাদের উপরে হামলা হচ্ছে, স্বরাষ্ট্রমন্ত্রী তাহলে কোথায় ঘুমাচ্ছেন এই প্রশ্ন করছেন। স্বরাষ্ট্রমন্ত্রীর তো তাদের সমাবেশে গিয়ে পাহারা দেওয়ার কথা নয়। কিন্তু মানে যার মানে ওপরেই এই হামলা ঘটুক না কেন, সেই এনসিপি হোক আর যে দলই হোক, কোনোভাবেই এটা সমর্থনযোগ্য নয়। বাংলাদেশের রাজনীতি দিন দিন যে খুবই বাজে অবস্থায় চলে যাচ্ছে এটা তার প্রমাণ। এটা হতে পারে যে আওয়ামী লীগ টার্গেট করতে পারে, হতে পারে নির্বাচনের আগে এবং নির্বাচনের মধ্যে এনসিপির নেতারা বিএনপির বিভিন্ন শীর্ষ নেতাদেরকে নিয়ে যে ধরনের অধ্যত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন সেই কারণে বিএনপি সারা দেশে তাদের উপরে ক্ষেপে থাকতে পারে, তাদের এক ধরনের ইনভলভমেন্টস থাকতে পারে। আমরা ঘটনাগুলো জানি না, এটা কারা ঘটালো আমরা জানতে চাই, পরিষ্কার হতে চাই।
এবং প্রত্যেকটা রাজনীতিবিদ, প্রত্যেকটা রাজনৈতিক দল, সে যত অপরাধী করুক না কেন, যত খারাপ কাজই করুক না কেন, যত ঘৃণিতই তারা হোক না কেন, তাদের প্রত্যেকের নিরাপত্তা দেয়া এটা রাষ্ট্রের দায়িত্ব। এখন প্রশ্ন উঠতে পারে যে গত বছর প্রফেসর ইউনূস শাসন আমলে তারা জুলাই পদযাত্রা করেছিল, গোপালগঞ্জে ব্যতিক্রম ঘটনা ঘটেছিল, তাছাড়া কিন্তু সারা দেশে মানে ব্যাপক নিরাপত্তা দেওয়া হয়েছিল, আর্মি থেকে শুরু করে আনসার ভিডিপি পর্যন্ত, চৌকিদার পর্যন্ত সবাইকে ব্যবহার করা হয়েছিল। এবার সেটা নেই। সেই কারণেই কি এটা হচ্ছে? তাহলে কি তারা অনিরাপদ আগেই ছিলেন, এখন তাদের নিরাপত্তার মানে যে বাড়াবাড়ি, সেই বাড়াবাড়ি নেই বলেই কি এটা হতে পারছে? সেটা কি আমাদের কাম্য? সেটা কি আমাদের প্রত্যাশিত? শত্রুর অনিষ্ট কি কারো চাওয়া থাকা উচিত? দর্শক, আপনার মতামতের ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের। অবৈধ ইউনূস সরকারের অবৈধ নির্বাহী ক্ষমতা বলে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দেওয়া আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করার পর ইউনূস পরবর্তী তার বর্ধিত তারেক রহমানের সরকার জাতীয় সংসদে আইন করে আওয়ামী লীগকে নিষিদ্ধ রেখেছে। নির্বাচনে অংশগ্রহণ তো আগেই করতে দেওয়া হয়নি, তবু তারা নাকি গণতান্ত্রিক সরকার। আমরা আর মামুরা মার্কা নির্বাচনে জয়ী হয়ে এখন তারেক রহমানের ডিফ্যাক্টো প্রধানমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন তার সরকার নাকি দল হিসাবে আওয়ামী লীগের বিচার করার পথে হাঁটছে। ভালো কথা, কোন আইনে বিচারটা হবে? কেউ বলছেন আইসিটি, কেউ বলছেন সন্ত্রাস দমন আইনে। প্রশ্ন হলো, এসব আইনে তো জামায়াত, শিবির, এনসিপির বিরুদ্ধে মামলা দেওয়াই যায়। 21শে আগস্টের গ্রেনেড হামলার কারণে বিএনপির বিরুদ্ধে এসব আইনে মামলা হতে পারে, হয়েও ছিল মামলা, জামায়াত শিবির নিষিদ্ধ হয়েছিল। কিন্তু কি হলো? যেহেতু সাহস করে সেটা এখন আর কেউ করবে না, সেহেতু বিএনপি, জামায়াত, এনসিপি বেঁচে যাবে। আওয়ামী লীগকে রুখতে যেহেতু নির্বাহী আদেশে নিষিদ্ধ হওয়ার ব্যাপারটি যে কোনো সময় আদালতে চ্যালেঞ্জ হতে পারে, তাহলে তা উড়ে যাবে। সেহেতু এবার সরকার খুঁজছে কিভাবে আইনের মাধ্যমে দল হিসেবে আওয়ামী লীগকে আরো দীর্ঘ সময় নিষিদ্ধ রাখা যায়, তার উপায় দেখাই যাক সরকার কতদূর নামতে পারে ন্যায় বিচার আর গণতন্ত্রের নামে। আর আওয়ামী লীগের কতটা শক্তি, তারা আসলেই ঘুরে দাঁড়াতে পারে কিনা। সরকার এবং তার ক্ষমতার সঙ্গীদের এত ভয়ঙ্কর, এত নিষেধাজ্ঞার পরও আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে পারে কিনা, এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। শক্তি পরীক্ষা আওয়ামী লীগের এবং সরকারের। বাংলাদেশে এখন আইন একটি কৌতুকটি এতই নির্মম যে যারা 71-এর যুদ্ধাপরাধীদের রাজনৈতিক আশ্রয় দিয়েছে, যারা 2001 সালের পর সংখ্যালঘু নির্যাতনের কালো অধ্যায় তৈরি করেছে, যারা 2004 সালের 21শে আগস্টে রাষ্ট্রীয় ছাতার নিচে গ্রেনেড হামলার রাজনীতি দেখেছে, যারা 2013 থেকে 2015 পর্যন্ত পেট্রোল বোমার আগুনে সাধারণ মানুষকে পুড়িয়ে মেরেছে, আজ তারাই আওয়ামী লীগের বিচার করবে। বিচার করবে কারা? যারা বিচারকে প্রতিশোধের ভাষায় অনুবাদ করছে। আইন করবে কারা? যারা আইনকে ক্ষমতার দড়ি বানিয়ে প্রতিপক্ষের গলায় পড়াতে চায়, ফাঁসি দিতে চায়। গণতন্ত্রের কথা বলবে কারা? যারা দেশের সবচেয়ে পুরনো রাজনৈতিক দলকে নির্বাচনের বাইরে রেখে নিজেদের বৈধতার সার্টিফিকেট নিজেরাই লিখেছে। সালাউদ্দিন আহমদরা এখন বলছেন দল হিসাবে আওয়ামী লীগের বিচার হবে। প্রশ্ন হলো, দল হিসাবে বিচার মানে কি? একটি রাজনৈতিক দলের কোনো নেতা অপরাধ করলে তার বিচার হতে পারে, কোনো সরকারি কর্মকর্তা অপরাধ করলে তার বিচার হতে পারে, কোনো বাহিনী অতিরিক্ত বল প্রয়োগ করলে তার বিচার হতে পারে। কিন্তু একটি ঐতিহাসিক রাজনৈতিক দলকে সামগ্রিকভাবে অপরাধী ঘোষণা করার অর্থ হলো শুধু বিচার না, রাজনৈতিক সমাজ থেকে একটি ধারাকে মুছে ফেলা। আওয়ামী লীগ কোনো হঠাৎ গজিয়ে ওঠা ক্লাব নয় বিএনপির মতো। এই দল ভাষা আন্দোলন থেকে 6 দফা, গণ অভ্যুত্থান থেকে মুক্তিযুদ্ধ, সংবিধান থেকে রাষ্ট্র গঠনের সঙ্গে জড়িত। এই দলকে বিচার করার নামে যদি আসলে স্বাধীনতার রাজনৈতিক স্মৃতিকে আদালতের কাঠগড়ায় দাঁড় করানো হয়, তাহলে সেটা বিচার হবে না, তো রাষ্ট্রের আত্মপরিচয়ের বিরুদ্ধে মামলা হবে। আসলে আইসিটি বা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে এখন যারা বড় বড় কথা বলছেন, তারা ভুলে যাচ্ছেন যে এই ট্রাইব্যুনালের জন্ম হয়েছিল 71-এর গণহত্যা, যুদ্ধাপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের বিচার করার জন্য। এই ট্রাইব্যুনাল যখন কাদের মোল্লা, নিজামী, মুজাহিদদের বিচার করছিল, তখন কারা রাস্তায় নেমেছিল? কারা পুলিশ হত্যা করেছিল? কারা ট্রাইব্যুনালের সাক্ষীকে হত্যা করেছিল? কারা সংখ্যালঘুদের বাড়িঘর জ্বালিয়ে দিয়েছিল? কারা আগুন দিয়ে রাষ্ট্রকে জিম্মি করতে চেয়েছিল, রেল লাইন উপড়ে ফেলেছিল? আজ সেই জামায়াত শিবিরের রাজনৈতিক বংশধরেরা, সেই বিএনপি, জামায়াত, এনসিপির উত্তরাধিকারীরা বা তারাই সেই তথাকথিত জুলাই সন্ত্রাসের সুবিধাভোগীরা আইসিটি নামে আওয়ামী লীগকে বিচার করতে চাইছে। ইতিহাসের এর চেয়ে বড় ব্যঙ্গ আর কি হতে পারে বলেন তো? আর যদি সন্ত্রাস দমন আইনের কথা আসে, তাহলে দরজা তো আরো বিপজ্জনক ভাবে খুলে যায়। কারণ সন্ত্রাসের বিচার করতে গেলে প্রথমেই আসবে রাজনৈতিক সহিংসতার ইতিহাস। 21শে আগস্টের গ্রেনেড হামলা কি রাজনৈতিক সহিংসতা ছিল না? 2014-15 সালের পেট্রোল বোমা কি ফুলের মেলা ছিল? বাসের ঘুমন্ত যাত্রী পুড়িয়ে মারা, ভোট কেন্দ্র জ্বালিয়ে দেওয়া, প্রিজাইডিং অফিসার হত্যা করা, মন্দির, ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া, এসব কি রাজনৈতিক কর্মসূচি ছিল? যদি রাষ্ট্র সত্যি সন্ত্রাস দমনে বা আইন প্রয়োগ করতে চায়, তাহলে বিএনপি, জামায়াত, শিবিরের অতীতকে আগে আদালতে আনতে হবে। এমনকি 2024 সালে যে ভয়ঙ্কর সন্ত্রাসের মাধ্যমে পুলিশ হত্যা করা হয়েছে, তাদেরকে ইন্ডেমনিটি দিচ্ছেন আপনি, তাদের বিচার করছেন না, কিন্তু আওয়ামী লীগের বিচার করতে চাইছেন। কিন্তু সেটা তারা করবে না, কারণ আইনের চোখ বেঁধে রাখা হয়েছে, কিন্তু হাত খুলে দেওয়া হয়েছে শুধু আওয়ামী লীগের দিকে। ভণ্ডামিটার দেখুন খালি একবার। আওয়ামী লীগ নিষিদ্ধ, আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত, আওয়ামী লীগের সভা সমাবেশ নিষিদ্ধ, আওয়ামী লীগের অনলাইন উপস্থিতি নজরদারিতে, তবু সরকার বলছে তারা গণতান্ত্রিক।
গণতন্ত্রের প্রতিদ্বন্দ্বী থাকে। এখানে প্রতিদ্বন্দ্বীকে আগে মাঠের বাইরে রাখা হয়েছে, তারপর খালি মাঠে গোল দিয়ে বিজয় মিছিল করা হয়েছে। এটাকে নির্বাচন বলা যায়? যায় না। এটাকে ক্ষমতার বন্দোবস্ত বলা যায়, নতুন বন্দোবস্ত। এটাকে জনগণের ম্যান্ডেট বলা যাবে না। তো এটাকে রাষ্ট্রীয় পাহারায় রাজনৈতিক দখল বলতে পারেন আপনি। 2024 আগস্টে বাংলাদেশ দখল করেছিল গুলি করে, হত্যা করে, আর এই 2026 সালের ফেব্রুয়ারি মাসে তথাকথিত একটি নির্বাচনের মাধ্যমে হয়েছে। পার্থক্য এটুকুই। আর সরকারের ভয়টাও তাই এখানেই। আওয়ামী লীগ যদি এতই শেষ হয়ে যায় তাহলে এত নিষেধাজ্ঞা কেন? যদি জনগণ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেই থাকে তাহলে ভোটে আসতে ভয় কেন? যদি আওয়ামী লীগ শুধু অতীতের দল হয়ে থাকে, আওয়ামী লীগ যদি মানুষের স্মৃতি থেকে হারিয়েই যায়, তাহলে তাকে বর্তমান থেকে মুছে ফেলতে আইন, আদালত, নির্বাহী আদেশ, সংসদ কোনো কিছুই তো বাকি রাখছেন না আপনারা। কারণ আপনারা জানেন আওয়ামী লীগ শুধু একটি সংগঠন নয়, এটি একটি সামাজিক স্মৃতি, এটি মানুষের জাতীয় স্মৃতি। গ্রাম বাংলার মাটিতে মুক্তিযোদ্ধার ঘরে, সংখ্যালঘুর নিরাপত্তা বোধে, উন্নয়ন প্রত্যাশী মধ্যবিত্তের মনে এবং বাংলাদেশের রাষ্ট্রচিন্তার গভীরে আওয়ামী লীগের উপস্থিতি আছে। এই উপস্থিতি পুলিশি প্রজ্ঞাপন দিয়ে মুছে ফেলা যাবে না। তারেক রহমানের এই বর্ধিত সরকারের সবচেয়ে বড় দুর্বলতা হলো তারা নিজেদের বৈধতার প্রশ্নের উত্তর না দিয়েই আওয়ামী লীগের বৈধতার বিচার করতে চায়। যারা এক দখলদার রাজনৈতিক বিন্যাসের উপর দাঁড়িয়ে আছে তারা অন্য দলের বিচারক হতে পারে না। যে সংসদে আমরা আর মামুরা বসে আছে, অন্য কোনো প্রতিদ্বন্দ্বী নেই, যে নির্বাচনে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক শক্তিকে অংশ নিতে দেওয়া হয়নি, সেই সংসদ আইন করলেও তার নৈতিক শক্তি থাকে না। আইন বইতে লেখা থাকতে পারে, কিন্তু জনগণের রাজনৈতিক বিবেকের আদালতে তার ওজন থাকবে না। এই বিচার নাটকের আরেকটি বিপজ্জনক দিক হলো এটি বাংলাদেশকে স্থায়ী সংঘাতের দিকে ঠেলে দেবে। কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা সহজ, তার ভোটকে নিষিদ্ধ করা যায় না, বা ভোটারদেরকে নিষিদ্ধ করা যায় না। কোনো প্রতীক আপনি মুছে ফেলতে পারেন, রাজনৈতিক স্মৃতি মুছে ফেলতে পারবেন না। আওয়ামী লীগের নেতাকে গ্রেপ্তার করতে পারবেন, কিন্তু আওয়ামী লীগের ইতিহাসকে কারাগারে নেওয়া যাবে না। বরং যত দমন বাড়বে, প্রতিরোধের নৈতিক যুক্তি তত শক্তিশালী হবে। যারা ভাবছেন নিষেধাজ্ঞা দিয়ে আওয়ামী লীগকে শেষ করবেন, তারা বাংলাদেশের ইতিহাস পড়েননি। বারবার বলছি, এই দল সামরিক শাসন দেখেছে, ষড়যন্ত্র দেখেছে, হত্যাকাণ্ড দেখেছে, নিষেধাজ্ঞা দেখেছে একাধিকবার, তবু ফিরেছে। কারণ আওয়ামী লীগের শক্তি শুধু অফিসে নয়, মানুষের রাজনৈতিক চেতনার ভেতর। সরকারের সামনে তাই একটাই প্রশ্ন, তারা কি সত্যি বিচার চায় নাকি আওয়ামী লীগ বিহীন বাংলাদেশ চায়? বিচার চাইলে বিচার হবে ব্যক্তির বিরুদ্ধে, প্রমাণের ভিত্তিতে, নিরপেক্ষ প্রক্রিয়ায়, সবার জন্য একই আইন প্রয়োগ করে। আর আওয়ামী লীগ বিহীন বাংলাদেশ চাইলে সেটা বিচার নয়, সেটা রাজনৈতিক নির্মূল অভিযান। সেটা তো করছেনই। এই অভিযান যতই আইনের পোশাক পড়ুক না কেন, ভেতরে তো তার চেহারা প্রতিশোধের, নির্মূলের, তাই না, ফ্যাসিবাদের। সালাউদ্দিন আহমেদরা বুঝতে পারছেন না আওয়ামী লীগের বিচার করার আগে ইতিহাস তাদের বিচার করছে। যে ইতিহাসের একদিকে আছে মুক্তিযুদ্ধের নেতৃত্ব, সংবিধানের জন্ম, যুদ্ধাপরাধীদের বিচার, আর অন্যদিকে আছে সামরিক শাসনের উত্তরাধিকার, 21শে আগস্টের গ্রেনেড হামলা, পেট্রোল বোমা, সংখ্যালঘু নির্যাতন, জামায়াত শিবিরের সহিংসতা। এই দুই ইতিহাসকে এক পাল্লায় তোলার চেষ্টা যতই করা হোক না কেন, পাল্লা একদিকে ঝুঁকেই থাকবে, মুক্তিযুদ্ধের দিকেই ঝুঁকে থাকবে, স্বাধীনতার দিকেই ঝুঁকে থাকবে। শেষ কথা হলো, আওয়ামী লীগের বিচার করার জোর সরকারের আছে কিনা সেটি আইনের প্রশ্নের আগে নৈতিকতার প্রশ্ন। বন্দুকের পাহারা, নির্বাহী আদেশ, সাজানো সংসদ, নিষিদ্ধ রাজনীতি আর ভয় দেখানো আদালত দিয়ে সরকার হয়তো কিছুদিন আওয়ামী লীগকে আটকে রাখতে পারবে, কিন্তু একটি রাজনৈতিক জাতির স্মৃতি আটকে রাখতে পারবে না। আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে কিনা সেটি সময় বলবে, আপনারা টেরও পাচ্ছেন। তবে সরকার যে আওয়ামী লীগকে ভয় পায় সেটি তারা প্রতিদিন নিজেরাই প্রমাণ করছে। সরকার প্রমাণ করছে, জামায়াত প্রমাণ করছে, শিবির প্রমাণ করছে, এনসিপি প্রমাণ করছে। আর এই যে হরে দরে কতগুলো চামচা শ্রেণী তৈরি হয়েছে এই 2 বছরে, তারা তো করছেই। তারা টেলিভিশনে গিয়ে বলছে, ফেসবুকে বলছে, সব জায়গায় বলছে আওয়ামী লীগ তো আওয়ামী লীগই। আওয়ামী লীগ কি সেটা ওরাও জানে, আর সে কারণে এত প্যালপিটেশন, এত ভয়। দেখা যাক, যুদ্ধ তো চলছে, যুদ্ধে তো এক পক্ষের জয় আরেক পক্ষের পরাজয়, এটাই নিশ্চিত হওয়ার কথা। দেখা যাক শেষ পর্যন্ত কে বিজয়ী হয় আর কে হেরে। এই ভিডিওগুলো দেখছিলেন, এ সম্পর্কে আপনাদের মতামত কমেন্টে লিখে পাঠাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।